আজকে আমরা দ্য ডিলিজেন্ট পত্রিকার পক্ষ থেকে চলে এসেছি এআইকেএস এর অফিসে। আমাদের সঙ্গে রয়েছেন কমরেড সঞ্জয় পুততুণ্ড। আজকে আমরা দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে, সে সম্পর্কে ওনার কাছ থেকে কিছু জিনিস জানতে এসেছি, শিখতে এসেছি। তো কমরেড, প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই ডিলিজেন্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে, সেই কৃষক আন্দোলন নিয়ে একটা মত উঠে আসছে, ধরুন বামপন্থী মহলেও বলা হচ্ছে, এবং উল্টো দিক থেকে আবার বিজেপিও এই প্রশ্নটা রাখছে আর কি, যে এই আন্দোলনে বড় কৃষকদের স্বার্থ রক্ষা করার একটা জায়গা উঠে আসছে। তো এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন আমাদের। এটা কৃষকদের বিভিন্ন সমস্যা, তার উপরেই আন্দোলন, তাতে বড় কৃষকের প্রশ্নও আছে। যেমন ফসলের দাম সেটা বড় কৃষকেরও দরকার, ছোট কৃষকেরও দরকার। তাতে তো আপত্তির কিছু নেই, কারণ কৃষি এটা একটা প্রয়োজনীয় অর্থনৈতিক কার্যকলাপ। তো সেই কার্যকলাপ যদি বাধাপ্রাপ্ত হয়, সমস্যায় পড়ে, তাহলে তো অর্থনীতি সমস্যায় পড়ে। তো সেদিক থেকে বড় কৃষকেরও যদি সমস্যা মেটে, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু শুধু বড় কৃষকের ব্যাপার এটা নয়, এইখানটায় হচ্ছে মূল বিষয়টা। সংখ্যার দিক থেকে বড় কৃষকরা সংখ্যায় বেশি না, বড় কৃষকের বেশি পরিমাণ ফসল তৈরি হয় ঠিকই, কিন্তু মোট যে কৃষকের সংখ্যা, সেদিক থেকে তো বড় কৃষকরা সবচেয়ে বেশি সংখ্যায় তা নয়। কাজেই দাবিটা সমস্ত অংশের কৃষকের, এমনকি ক্ষেতমজুর। আর শুধু বা কৃষক কেন বলি, যে 56 সালের যে আইনটাকে ওরা পরিবর্তন করলো, এটা তো শুধু কৃষক না, সমস্ত অকৃষক মানুষও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই যুক্তি হচ্ছে লোককে সংশয় ফেলা বা বিভ্রান্ত করার একটা চেষ্টা। মূল যে দাবিগুলো, সেইটাই হচ্ছে প্রশ্ন। যেখানে যদি ক্ষেতমজুর কি ছোট কৃষক, তাদের স্বার্থ কীভাবে রক্ষিত হবে, তা ভারত সরকারের কোনো প্রতিনিধি এখন পরিষ্কার করে বলেনি যে এই সুবিধা হবে। সেদিক থেকে এই যুক্তিটা হচ্ছে আন্দোলনের বিরুদ্ধে কিছু বলার জন্য এই যুক্তি দাঁড় করানো। আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমরা এই বিষয়ের উপরে, সেটা হচ্ছে যে আমাদের দেশের ধরুন মধ্য কৃষক, ছোট কৃষক বা ক্ষেত মজুরদের এই মুহূর্তে প্রধান দাবিগুলি কি কি? ক্ষেত মজুরের প্রধান দাবি কাজ এবং মজুরি। মজুরি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং সে মজুরি অনেক কম। আর যদি মহিলাদের ক্ষেত্রে বলা হয়, তা আরও কম। কাজে সেটা বড় প্রশ্ন। আর তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে কাজটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের আজকের প্রশ্ন। সেদিক থেকে ক্ষেতমজুরির প্রশ্ন, প্রধানত ক্ষেতমজুরির উপরে জীবিকা নির্বাহ করে যারা, সে সংখ্যাটা তো ভারতবর্ষে প্রায় 35-40 কোটি। কাজে 35-40 কোটি মানুষ, তার পরিবার, একটা বিশাল অংশ দেশের জনসংখ্যা। এবারে ধরুন এই গেল ক্ষেত মজুরের প্রশ্ন, আর অন্য আনুষঙ্গিক সামাজিক অনেক বিষয় আছে, কিন্তু দুটোই হচ্ছে প্রধান। আর ছোট কৃষক বা মাঝারি কৃষক, তাদের প্রশ্ন দাম একটা বড় প্রশ্ন। সরকার যে সর্বনিম্ন দাম, যেটা সাপোর্ট প্রাইস বেঁধে দেয়, সেটা তখন তুলেই দেওয়া হচ্ছে। তো সেটা হচ্ছে ফোরেদের হাত থেকে কৃষককে রক্ষা করার একটা ব্যবস্থা, যেটা অনেক আন্দোলন করে আদায় করা হয়েছিল। তো সেটা তুলে নেওয়া হচ্ছে। আর
যদি ব্যবসায়ীর উপরেই ছেড়ে দেওয়া হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সাধারণভাবে সমগ্র কৃষক অংশই যদি বলুন, বড় মাঝারি ছোট সমস্ত অংশের প্রত্যেকেরই প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কৃষি পণ্যের ব্যবসাটা বৃহৎদের হাতে, তারাই মূল ক্রেতা। তাই যদি হয় তা তাদের সঙ্গে প্রতিযোগিতায় এই ছোট মাঝারি এমনকি ধনী কৃষকও যদি হয়, কি করে এটা উঠবে? এদের সঙ্গে পারবে না। কাজেই কৃষি ক্ষতিগ্রস্ত হবে। তো এদের প্রশ্ন, ফসলের দাম যেমন আছে, তেমনি একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে যখন ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয় তখন বলা হয়েছিল যে 18% মোট ঋণের 18% পাবে এই ক্ষেত্র। 18% কোনোদিন পায়নি, কিন্তু 13-14% পর্যন্ত কোনো কোনো বছর পেয়েছে। এখন সেটা 5-6% এসে দাঁড়িয়েছে। তার অনিবার্য পরিণাম হচ্ছে মহাজন নির্ভরতা। তাহলে মহাজন নির্ভরতা মানে কৃষি ব্যবসা ফেল। মহাজনই হচ্ছে মূল নিয়ন্ত্রক ব্যবসার। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই ঋণ, এবং এই ঋণ মকুবের প্রশ্ন অনেক সময় উঠেছে, এখনও আছে। তা আমাদের দেশের রাষ্ট্রনায়করা, বিশেষ করে বর্তমান সরকার, তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ টাকা, লক্ষ লক্ষ কোটি, 6 লক্ষ কোটি টাকা তারা লোন নিয়ে রেখেছে। যারা তাদের লোন মকুব করা হলো, এবং গত কয়েক বছরে এই পরিমাণটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। কিন্তু স্টেট ব্যাংকের প্রাক্তন যিনি অধিকর্তা ছিলেন, অরুন্ধতী ভট্টাচার্য, তিনি বললেন কৃষকের খারাপ অভ্যেস হয়ে যাচ্ছে লোন নিয়ে শোধ না দেওয়া, সুতরাং লোন মকুব করা ঠিক না। তাহলে এদের ক্ষেত্রে কী হবে? যারা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়েছে তাদের অভ্যেস খারাপ হলে অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে কৃষকের ক্ষেত্রে। মূল কথা হচ্ছে যে প্রশ্নে এরা আসছে না, যে কৃষিকে বাঁচাবার উদ্যোগ সমস্ত উন্নত দেশ করে। তার একটা পদ্ধতি হচ্ছে চীন যেমন করছে। চীন গুরুত্বপূর্ণ সমস্ত ফসল অনেক বাড়তি দাম দিয়ে কিনে নেয়, রাষ্ট্র অনেক বাড়তি দাম দিয়ে, আর সারা দেশের 140 কোটি মানুষকে খাদ্য সরবরাহ করে অত্যন্ত সস্তা দামে, ভর্তুকি দিয়ে, বিশাল ভর্তুকি দিয়ে। কেন করে? কারণ ওখানকার যে 65-70 কোটি কৃষক আছে, তার হাতে যদি এই পয়সাটা যায়, তাহলে 70 কোটি মানুষ এই পয়সা ব্যয় করবে তাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের প্রয়োজনে। তাতে বিরাটভাবে বাজার চাঙ্গা হবে, যে কারণে চীনের সংকট হয়নি। এত বড় করোনা মহামারীর সময়ও তারা তাদের গ্রোথ বাড়িয়ে চলছে, প্রায় 1.5% মতো বেড়েছে। অন্য জায়গায় যেখানে অনেক নিচে মাইনাসে চলে গেছে, এরা 1.5% মতো বাড়িয়েছে। এই কারণে সে যে এদের হাতে ক্রয় ক্ষমতা বাড়ানো হয়েছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যেটা ইউরোপ আমেরিকা করে, 50-60% ভর্তুকি দেয়। যদি চাষের খরচ হয় 100 টাকা, 50-60 টাকা বহন করে রাষ্ট্র, ইন সাম অর আদার ফর্ম, কোনো না কোনো ভাবে। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে বিশাল পরিমাণে টাকা যায়। আর আমাদের দেশে সেটা ক্রমশ কমিয়ে আনা হচ্ছে, এবং এই সরকারের আমলে সেটা অনেক দ্রুত কমিয়ে আনা হচ্ছে। তাহলে চীন বা ইউরোপ আমেরিকা
তাদের যারা পরিচালক, যারা অর্থনীতিবিদ সেখানকার, তারা ভারতবর্ষে এদের থেকে কম বোঝে? এমনকি ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলি, রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক সেন, সবাই বলছে টাকা দাও, এই গরিবের হাতে টাকা দাও অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে। ইন সাম অর আদার ফর্ম ইউরোপও দিচ্ছে, চীনও দিচ্ছে, কিন্তু ভারতবর্ষ দিচ্ছে না। বিগেস্ট সংখ্যক, সবচেয়ে বেশি সংখ্যক কৃষক চীন এবং ভারতবর্ষ। চীন দিচ্ছে, ভারতবর্ষ দিচ্ছে না। তাহলে এই জিনিসটা ওরা কেন করে? কৃষির ক্ষেত্রে দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে খাদ্য নির্ভরতা। কৃষি উৎপাদন কি হবে তার উপর নির্ভর করবে সারা দেশের মানুষের খাদ্য সমস্যা মেটানো, খাদ্যের চাহিদা মেটানো। তাহলে সেই কৃষিকে রক্ষা করতে হবে। কৃষির আরেকটা কাজ হচ্ছে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করা। আমাদের ধরুন, আমাদের রাজ্যে পাট, এই তৈলবীজ, বিশেষ করে পাট, তৈলবীজ, এরকম যেগুলো শিল্পে দরকার হয়, গম, ধানও বলতে পারেন, কারণ ধান আবার ধান বানানো হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত সরবরাহ লাইন, কৃষি উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়, এই সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সমগ্র অর্থনীতি সংকটে পড়বে। তাহলে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, ইন শর্ট বলা যায়, সংক্ষেপে বলা যায়, সামগ্রিক অর্থনীতি ভারসাম্য বজায় রাখা এবং খাদ্য সমস্যার সমাধান করা, সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা সম্পন্ন করা, এই দুটো প্রয়োজনে কৃষিকে রক্ষা করা দরকার। এইটা করলে তবেই হচ্ছে পূর্ণাঙ্গ অর্থনৈতিক ভারসাম্যটা রক্ষা হতে পারে। তা সেটা করছে ইউরোপ, আমেরিকা করছে, উন্নত দেশ করছে, চীন করছে, ভারত করছে না। এইখানে হচ্ছে আমাদের আপত্তি। এখন দিল্লিতে যে আন্দোলনটা চলছে এই দীর্ঘদিন ধরে, ধরুন একটা প্রশ্ন উঠছে যে এই যে মধ্য কৃষক, সে যে আন্দোলনে ব্যাপক অংশে অংশগ্রহণ করছে আর কি, তাদের কি কোনোভাবে মানে তারা প্রলেতারিভূত হয়েছে? তারা কি প্রলেতারিভূত হয়েছে কোনোভাবে এই অর্থনীতির চাপে? তারা প্রলেতারিভূত হচ্ছে কি কোনোভাবে, মানে শ্রমিক রাজনীতির কাছাকাছি চলে আসছে, এরকম কি কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে? অবশ্যই। সোজা কথা দেখবেন, ভূমির কেন্দ্রীভবন পশ্চিমবাংলার সবচেয়ে কম। এখানে 84% হাতে জমি আছে, কিছু না কিছু জমি আছে। আর যেখানে আধুনিক কৃষি ব্যবস্থা বেশি প্রচলন হয়েছে, আগে প্রচলন হয়েছে, আমরা বলতে পারি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, যখন পাখরা, নাঙ্গাল ইত্যাদি হলো, সেচ ব্যবস্থা হলো, আধুনিক কৃষি পদ্ধতি প্রকরণ সব চালু হলো, তা সেই সমস্ত জায়গার কৃষকরা সংকট বেশি, সেখানে জমি কেন্দ্রীভূত বেশি হচ্ছে। আর এখন যেটা করছে, এটা হচ্ছে এই কেন্দ্রীভূত করাটাই হচ্ছে দ্রুততর করা, যাতে দেনার দায়ে জমি বিক্রি হয়ে যায়, কম দামে ফসল বিক্রি করা, অথচ বেশি দামে কৃষির ইনপুট কেনা, এর মধ্য দিয়ে লোকসানের ব্যবসায় পরিণত হয়। লোকসানের ব্যবসা পরিণত হলেই তখন আগে জমি টান পড়বে, বন্ধক বিক্রি ইত্যাদি, মহাজনের দ্বারস্থ হলে সেটা আরও দ্রুততর হবে, স্বাভাবিক। সেই পথেই ভারতবর্ষের কৃষিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, অত্যন্ত দ্রুত। একটা জিনিস বুঝবেন যে ইউরোপ, আমেরিকায় এটা ঠিক যে 5 থেকে 7% কাছে সমস্ত জমি কেন্দ্রীভূত, উন্নত দেশ ইউরোপ, আমেরিকায়। তো এটা করতে এক একটা দেশ অনুযায়ী কিছু তফাৎ আছে, সময় অনুযায়ী কিছু তফাৎ আছে। 300-400 বছর সময় দরকার হয়েছে। সবাই কৃষি নির্ভর, সামান্য কিছু বাদ দিলে সব কৃষি নির্ভর। সেই অবস্থার থেকে এই 5-7% এনে দাঁড় করানো 300-400 বছর লেগেছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর যে আধুনিক কৃষি প্রচলন হয়,
কৃষিতে পুঁজিবাদী ব্যবস্থা আস্তে আস্তে বাড়তে থাকে, তাতে এই প্রক্রিয়া অনেক দিন আগেই চালু হয়েছে এবং প্রতি 10 বছরে 1% করে কৃষক জমি হারা হচ্ছিল এই কিছুদিন আগে পর্যন্ত। এখন এটা আরও বেড়ে যাবে এবং তাতে 35% অন্তত ভূমিহীন হয়ে গেছে সারা দেশে, আমাদের এখানে একটু কম। তো এরা চাইছে এটা অত্যন্ত দ্রুত করা। 3টে আইন মানেই হচ্ছে এই ব্যবস্থাটা দ্রুত করে যাতে দ্রুত সব জমি হারা হয়ে নিঃস্ব পরিণত হয়। কাজের জন্য পরিযায়ী, এখন তো কোথাও কারখানাও খুলছে না দেশে, কাজে কোথায় কাজ করবে পরিযায়ী শ্রমিক, কি এখানে সেখানে, কি না খেয়ে মরা থেকে শুরু করে এই চরম পর্যায়ে আজকে চলে যাচ্ছে। আমরা ধরুন 2015-16 সাল নাগাদ মার্কসিস্ট পত্রিকাতে দেখেছিলাম যে কমরেড এস.আর. পিল্লাই একটি প্রবন্ধ লিখেছিলেন এবং পরবর্তীকালে অমিত বাসল, দীপঙ্কর বসুদের মতো মানে গবেষণাপত্র তো এটা বেরিয়েছে যে সারা ভারতবর্ষে কৃষিতে মানে পুঁজির প্রবেশ ব্যাপক অর্থে হয়েছে। কিন্তু আমরা এটাও দেখছি যে ধরুন সমস্ত কমিউনিস্ট পার্টিগুলিতেই কৃষি প্রশ্নে ভারতবর্ষের চরিত্রকে কিন্তু এখনও আধা সামন্ততন্ত্রই বলা হয়। তো এ বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। ইউরোপে, আমেরিকায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সামন্ততন্ত্রকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। রাজা, ধর্ম, এই সমস্ত কর্তৃত্বকে চুরমার করে দিয়ে সমস্ত জমির মালিক কৃষককে করে দেওয়া হয়েছিল। সমস্ত জমির মালিক কৃষক মুক্ত, আর সে চাষ করবে কি করবে না তাও সে ঠিক করবে। সামন্ততন্ত্র মানে কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে। ওই আপনারা তো পড়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গফুরের কাহিনী তো জানেন, যে রাতের অন্ধকারে গোপনে পালিয়ে চলে গেল চটকলে কাজ করতে। কারণ জমি ছেড়ে যাওয়াটাও অপরাধ, বেআইনি। এখানে আইনগতভাবে বেআইনি না হলেও বাস্তবতাটা এইরকম ছিল, কিন্তু ইউরোপে সেটা নেই। এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যখন পুঁজিবাদ আসে, কারণ পুঁজিবাদ ক্ষমতায় আসে কৃষককে নিয়ে বিপ্লব করিয়েই। কারণ রাজতন্ত্র, যাজকতন্ত্র তাদের গুড়িয়ে দিতে এই কৃষক জনতা বাদ দিয়ে এটা সম্ভব ছিল না, সেজন্য ব্যবহার করেছে, সেই ব্যবহার করেছে। কিন্তু আমাদের দেশে সেই বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। এমনকি আমাদের পশ্চিমবাংলা, কেরালা, ত্রিপুরা বা জম্মু কাশ্মীর, যে 4টে রাজ্যে সত্যি সত্যি ভূমি সংস্কার হয়েছে, কিন্তু সেই ভূমি সংস্কারও বৈপ্লবিক ভূমি সংস্কার নয়। ধনিক শ্রেণীর যে সংবিধান, সেই সংবিধানের আওতার মধ্যে, আইনের মধ্যে হচ্ছে পরিবর্তনটা হয়েছে। কাজেই পূর্ণাঙ্গ বৈপ্লবিক পরিবর্তন হয়নি। এবং শুধু হয়নি তাই না, এর আরেকটা বিষয় আছে, সামাজিক। ধরুন জাতপাত, ধর্ম, ইউরোপ তো এগুলো ভেঙে দিয়েছিল তখন। কিন্তু এটা ভারতবর্ষে যে বর্তমানে খুব ভালো পরিমাণে এখনও আছে এবং শাসক দলরা কাজে লাগায়, বিশেষ করে বিজেপি, তো সেটা এখনও রয়েছে। আর সামন্ততান্ত্রিক কৃষি যেখানে বেশি, সেখানে এটা আরও বেশি। যেখানে সামন্ততান্ত্রিক কৃষি বাদ দিয়ে তবু পুঁজিবাদী কৃষির বিকাশ হয়েছে, সেখানে একটু কম, কিন্তু এখানে বেশি। তাহলে আধা সামন্ততান্ত্রিক ওই জন্যই বলা হয়। ধরুন আরেকটা উদাহরণ দিই, কৃষির বিকাশ তো অনেক ক্ষেত্রে হয়নি, প্রকৃতি নির্ভর ইত্যাদি এসব তো আছেই। তাছাড়াও প্রশ্ন হচ্ছে ঋণ, প্রাতিষ্ঠানিক ঋণ নেই। ওই যে বললাম আমি, আপনার কী বলে, সমবায় এবং ব্যাংক সহ যে ঋণ
যেটুকু পাচ্ছিল সেটা ওই পরিমাণ, কিন্তু এখন নগণ্য পর্যায়ে চলে এসছে। সেটা একের পর এক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মূলত বৃহৎদের হাতে তুলে দেওয়া। যেমন ধরুন বিষ তেল, চাষে পোকা মারার ওষুধ যাকে বলে, সেই বিষ তেল প্রায় 90% বিদেশি কোম্পানির হাতে, সম্পূর্ণ বিদেশি কোম্পানির হাতে। তাহলে কী হাল হবে? আচ্ছা, সার, স্বাধীন ভারতে প্রথম সরকার অনেক ভর্তুকি দিয়ে সার করেছিল এবং জওহরলাল নেহরু বলেছিল, সিন্দ্রির কারখানা উদ্বোধন করতে গিয়ে জওহরলাল নেহরু বলেছিলেন যে আধুনিক ভারতের মন্দির, সে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। এখন এই বিজেপি সরকার, বাজপেয়ী প্রধানমন্ত্রী, 2 সালে ভারতবর্ষের সব কটা সার কারখানাকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়ে কী বললো? বিদেশে সস্তায় সার পাওয়া আছে, সেই সার নাও, এখানে দাম বেশি দাম দিয়ে সার নেই, এ করবে কেন? আর আমরা এই ভর্তুকি দেবো কেন? করেছে। এখন 3 গুণ 4 গুণ সেই সারের দাম বেড়ে গেছে। আর এখন তো জঙ্গল, এখন তো যন্ত্রপাতি সব জং পড়ে গেছে, এখন তো আর চাইলেও পারা যাবে না। সুতরাং ওই বিদেশি সারের উপর আমরা নির্ভরশীল। তাহলে সার গেল, বীজ তেল গেল, আধুনিক বীজ, পুরনো প্রচলিত যে শস্য সেই বীজ এখন আর চাষে ব্যবহার অনেক কম, ক্রমশ আরও কমছে। আধুনিক উন্নত বীজ, এই উন্নত বীজ কার হাতে? এই সরকার 48টা আমাদের দেশের সরকারি গবেষণাগার, কৃষি গবেষণাগার এবং ইউনিভার্সিটি গবেষণাগার, 48টা মনসেন্টোর হাতে তুলে দিয়েছে। ব্যাস হয়ে গেল, সমস্ত আধুনিক বীজ হচ্ছে এদের কন্ট্রোলে। তাহলে বীজ গেল, সার গেল, যন্ত্রপাতি তো আছেই মালিকদের, তাহলে সবটাই ওদের হাতে, আবার পাইকারি ব্যবসা ওদের হাতে। তাহলে বাকি রইল কি? এদিক ওদিক দুদিক মিলেই ওদের দখলে চলে গেল। সুতরাং ওই যেটা বললাম যে ওখানকার মতো 5-7% নিয়ে আসা, সেই কাজটা গত 70 বছরে খানিকটা হয়েছে, কিন্তু এত স্লথ গতিতে ওদের চলবে না। অতি দ্রুত ওই কাজটা সম্পন্ন করতে চায়, সেই জন্য এই 3টে আইন। আপনি কি তাহলে বলছেন যে ধরুন অন্যান্য বিভিন্ন ক্ষেত্রগুলোতে যখন পুঁজি প্রবেশ করেছে, কৃষির ক্ষেত্রে তার একটা অন্যরকম চরিত্র দেখা দিয়েছিল আমাদের দেশে? বুঝলাম না। পুঁজি যখন কৃষিতে প্রবেশ করছে, মানে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অন্যান্য অনেক দেশের থেকেই পৃথক, মানে আপনি কি সেটা? স্লো, অনেক গতি কম ছিল। অন্য দেশে যেখানে অনেক দ্রুত গতিতে হয়েছে, মানে পুঁজির প্রবেশ, এবং পুঁজির প্রবেশে ওদের কি হয়েছে? ওদের পুঁজির প্রবেশ যেমন যেমন হয়েছে তেমন তেমন কৃষক আবার জমি হারিয়ে অল্প লোকের কাছে জমির মালিকানা চলে গেছে। আমাদের কাছে পুঁজির অনুপ্রবেশটাই কম, অনুপ্রবেশ কম বলে সেইটা বিলম্বিত হয়েছে, আস্তে আস্তে হয়েছে, স্লথ গতিতে হয়েছে। আমি ওই যেটা বলছিলেন যে পাঞ্জাব, হরিয়ানা বা ওয়েস্টার্ন ইউপি, পরবর্তীকালে মহারাষ্ট্র কি অন্ধ্র ইত্যাদি যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় পুঁজির প্রবেশ বেশি হয়েছে, অপেক্ষাকৃত বেশি হয়েছে। সেই জন্য অপেক্ষাকৃত সেখানে ভূমিহীন, আত্মহত্যা, এই সমস্তগুলো বেড়েছে ক্রমশ। বিশেষ করে কমার্শিয়াল ক্রপ যেখানে চাষ হয় সেখানে আত্মহত্যাটা ভয়ঙ্করভাবে বেড়েছে। আর তার সাথে একটা ফ্যাক্টর হচ্ছে লোন ইত্যাদি। একটা ডিলিজেন্টের তরফ থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন আপনি যেটা বলছিলেন মহারাষ্ট্র বা তারপরে ধরুন রাজস্থান, গুজরাটেও বিভিন্ন জায়গাতে যে আন্দোলনগুলো হয়ে এসেছে, মানে ধরুন কমরেড অশোক ধাওয়ালে, কমরেড বিজু কৃষ্ণন, তারা নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে দাঁড়িয়ে। বর্তমান যে দিল্লিতে যে আন্দোলন চলছে, সেইখানে আমাদের বামপন্থী কৃষক সংগঠনগুলির নেতৃত্বের ভূমিকা সম্পর্কে যদি একটু বলেন। বর্তমানে আমাদের বামপন্থী সংগঠন বলতে সারা ভারত কৃষক সভা ওখানে আছে। ওখানে এই আমাদের এই সংযুক্ত কিষাণ সভা বা
আরেকটা সারা ভারত কৃষক সভা যেটা আরেকটা আছে অজয় ভবনে, তাদেরও কিছু কিছু এই উত্তরপ্রদেশ বা রাজস্থান বা পাঞ্জাব অল্প অল্প কিছু কিছু আছে। আমরা পুরোপুরি আছি একসঙ্গে এবং একসঙ্গে আন্দোলন হচ্ছে, যার জন্য কোনো কোনো ক্ষেত্রে হয়তো আন্দোলনের বিষয়ে কি স্লোগানে কি কর্মসূচিতে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল যে দাবি নিয়ে লড়াইটা হচ্ছে তার সঙ্গে আমরা একমত এবং একসঙ্গেই করছি, ঐক্যবদ্ধভাবেই লড়াই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা একদম শেষ দুটো প্রশ্নতে চলে এসেছি। একটা প্রশ্ন হচ্ছে যে ধরুন মমতা ব্যানার্জি তিনি 2014 এবং 2017 সালে এই রাজ্যে দুখানা ওই রুল এনেছেন আর কি কৃষি বিষয়ক, এবং তার বক্তব্যগুলো আজকের যে 3টে কৃষি আইন আর কি তার থেকে খুব কি আলাদা কিছু? না, বিশেষ করে যে আইনটা এনেছিল সেটা হচ্ছে মার্কেটিং সংক্রান্ত। মার্কেটিং সংক্রান্ত বিষয়ে একই জিনিস, সম্পূর্ণ এক। আরেকটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় সাপোর্ট প্রাইস, সহায়ক মূল্য, এই সহায়ক মূল্যের ক্ষেত্রে যেটা রাজ্য সরকার হিসাবে করণীয় আছে, যেমন কেরালা কেন্দ্রীয় সাপোর্ট প্রাইস তো পাচ্ছেই, তার ওপরে বাড়তি রাজ্য সরকার টাকা দিচ্ছে এবং কেনার ব্যবস্থা। এ রাজ্যে যখন বামফ্রন্টের গভর্নমেন্ট ছিল তখন প্রচুর সংখ্যক কোঅপারেটিভকে নামিয়েছিল। ধরুন আমাদের জেলার এই দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী 52 কিলোমিটার লম্বা একটা ব্লক, সেই ব্লকে একটা কি দুটো যদি সরকারি ক্রয় কেন্দ্র থাকে তাহলে দূরবর্তী জায়গার থেকে একজন কৃষক তার 5 বস্তা কি 2 বস্তা ধান এনে কী করে বিক্রি করবে এখানে? অসম্ভব ব্যাপার। তার দাবি ছিল যে পঞ্চায়েতে পঞ্চায়েতে করো, মানছে না। বামফ্রন্ট আমলে কী করেছিল যে একটা বিরাট সংখ্যক কোঅপারেটিভ তাকে এই কেনাবেচার কাজে লাগাও, তাহলে ক্রয় কেন্দ্র ছড়িয়ে যাবে, সংখ্যা অনেক বেড়ে যাবে। প্লাস শুধু তাই না, এই যে স্বনিযুক্ত গ্রুপ, সেই গ্রুপগুলোকে ধান কেনা, তারা ধান কিনবে, ধান থেকে চাল তৈরি করবে, সেই চাল সরাসরি দেবে, এই ব্যবস্থা করা হয়েছিল। তার ফলে কার্যত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যাই ক্রয় কেন্দ্র করুক না করুক, একটা বিশাল পরিমাণে নেটওয়ার্ক ক্রয় কেন্দ্রে তৈরি হয়েছিল। কয়েক মাস আগের থেকে এই প্রস্তুতি সরকারি দপ্তরগুলো করত। এখন সেটা আদৌ নেই, স্বনিযুক্ত গ্রুপ নেই, সমবায় প্রায় নেই বলা চলে। আর ক্রয় কেন্দ্র যারা করছে তাই করছে, তাই আছে। শুধু কিছু ফোরে বিভিন্ন জায়গায়, সেই ফোরেদের রাজত্ব, বলে ভাই কেউ নেয় না, দাও 1200 টাকা 1300 টাকা, খুব বেশি হলে 1400 টাকা, যেখানে 1865 টাকা দাম কেন্দ্রীয় সরকার সাপোর্ট প্রাইস, সেখানে ওই পরিমাণের টাকায় কিনে নিচ্ছে। এবং এটা মৌনভাবে বর্তমান তৃণমূল সরকার এইটাই সহায়তা দিচ্ছে। তাহলে দুটো আইনের যা ব্যাপার ওরা করছে, সে দুটো আইনের ব্যবস্থা ওরা করে দিল, আর বাকি রইল শুধু এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যেটা পরিবর্তন করছে, সেটা কেন্দ্রীয় আইন, এই আইনে করেছে। আর সেই অনুযায়ী ওটার থেকে কৃষককে বা সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার কিছু করছে না, কাজে মিটে গেল। আর যদি করতে চাইতো তাহলে কেরালা যেমন করছে এখন এরাও পারত করতে, করছে না। যদি 2800 টাকা দাম নাও দিতে পারো, তুমি 1865 টাকা যেটা ধানের দাম সেটা দাও, তুমি সেটার ব্যবস্থা করো, তাও করছে না। আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন লকডাউনের আগে এবং পরেও আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটা কথা বলেছেন যে তারা কৃষিকে উন্মুক্ত করবেন বাজারের সামনে, অর্থাৎ ফাটকা বাজারের সামনে কৃষি পণ্যের দাম ওঠানামা করবে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মান্ডির কি হতে চলেছে, বা কৃষি বাজারের কি পরিণতি হতে চলেছে? বাজারের কিছু বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধটুকু থাকলে চলবে না, ওদের পূর্ণ গ্রাস হতে হবে, পুঁজির পূর্ণ গ্রাস হতে হবে বাজারের উপরে। ওরা যা চাইবে তাই হবে।
এইটা হচ্ছে বিষয়। সেই কারণে আইন তুলে দাও। এই আইনে সমস্ত কৃষকের সমস্ত স্বার্থ রক্ষা হতো তা না, কিন্তু তবু কিছু বিধিনিষেধ ছিল। এরকম দামের কমে বাজারে বেচতে পারবে না, এরকম ছিল, কি ট্যাক্স দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু সেইগুলো তুলে দিচ্ছে যাতে যত কম খুশি দামে কিনতে পারে। একটা সোজা কথা হচ্ছে, বাজারে ছেড়ে দেওয়া হলো, বাজারের উপর উন্মুক্ত করা হলো। বাজারটা কার দখলে? বৃহৎ পুঁজির দখলে। তার বৃহৎ পুঁজির দখলে যখন পাইকারি কেনা বেচা যার হাতে, তার হাতেই সমস্ত নিয়ন্ত্রণ। ফোরে তো তার পেছনে ঘুরে বেড়াবে। কাজেই ফোরেরা যা করছে সেটা ওই পাইকারি বাজারের প্রক্রিয়ার মধ্যেই আছে, সুতরাং অসুবিধা হচ্ছে না। ফোরেরাও করছে, গিয়ে ওদের কাছে যাচ্ছে, আর ওরা কৃষককে একেবারে নিংড়ে নিচ্ছে। কমরেডকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আর আমরা অনেক কিছু শিখলাম, এবং আমি সমস্ত দর্শকদের বলবো যে আপনারা তলায় কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে আপনাদের প্রশ্নগুলো জানাবেন, যদি আপনাদের এই বক্তব্য শুনে কোনো বক্তব্য তৈরি হয়ে থাকে বা মনে কোনো প্রশ্ন জেগে থাকে। ধন্যবাদ।